এইদিকে সীতাকুণ্ডের দিকে পাকিস্তান বাহিনী, মিরেশ্বরের দিকে বাংলাদেশ বাহিনী, ওই যে ইপিআর ইস্ট বেঙ্গলেরা। আমরা যে অস্ত্রগুলো লুট করছি হলো .22 রাইফেল, .22 রিভলভার, গাদা বন্দুক। ওই যে কোন এক জিয়া টেলিফোন করছে, আমরা কেন এখানে, ছাত্ররা ওখানে কি করো? ভাই তখন তো মেজর জিয়াকে চিনতাম না, এলএমজি ফুল ত্রুটি পরিষ্কার করছে আর কি। হঠাৎ দেখে একটা গুলি আমার একদম কান বরাবর চলে গেছে। মানে গুলিটা যদি আর 2 ইঞ্চি এদিকে হইতো তাহলে বুক বরাবর 3 জন মারা যেতাম। আসলে মুক্তিযুদ্ধটা তো একটা চলমান প্রক্রিয়া ছিল। 52 ভাষা আন্দোলন আমি ছিলাম না, তার আগে 48 ভাষা আন্দোলন, তখন আমি মাত্র হয়তো জন্মগ্রহণ করছি। 54 সালের নির্বাচন, যেখানে যুক্তফ্রন্ট বিজয়ী হয়েছিল। আবার 58 সালের মার্শাল ল, সেই মার্শাল লতে কে কেন্দ্র করে প্রায় 5-6টা স্বাধীনতার জন্য বাংলাদেশে বিভিন্ন গ্রুপ হয়েছিল, যে বাংলাদেশকে স্বাধীন করতে হবে, এই যেমন বেঙ্গল লিবারেশন ফ্রন্ট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তখন আমি ছিলাম না। 62 সালে শরীফ কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলন হয়েছিল। আমি তখন 75 রেল স্কুলের ছাত্র। ওখানে তৎকালীন ছাত্রলীগের সভাপতি ফেরদৌস আহমদ কুরেশি আর চট্টগ্রাম এম.এ. মান্নান, ওনারা রেল স্কুলে গেছেন, যে আমাদের নিয়ে বসে বললেন যে দেখো মাহফুজ, আরো অনেকের তোমাদের লেখাপড়া কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আইয়ুব খান একটা কমিশন করছে যেখানে বড় লোকের ছেলেরা ছাড়া কেউ লেখাপড়া করতে পারবে না। এটা হলো এক। 2 নম্বর হলো আইয়ুব খান বাংলা বর্ণমালাকে পরিবর্তন করে দিবে, উর্দু আরবি ইত্যাদি মিলে একটা নতুন বর্ণমালা সৃষ্টি করবে। কাজেই তোমাদের এই শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলন করতে হবে এবং একই সাথে আইয়ুব খানের পতন ঘটাতে হবে। খুব স্বাভাবিক, আমাদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে, এরপরে তো আর কোনো কথা নাই। আমার আন্দোলনে নামলাম। আমাদের স্কুল গ্রুপকে দায়িত্ব দেওয়া হয়েছিল, একটা গ্রুপকে আমি সহ, উল্কা থামাতে হতো। চট্টগ্রামে একটা উল্কা ট্রেন ছিল, উল্কা যথাসময়ে পাহাড়তলী স্টেশনের একটু যাবার পরে দাঁড়ায় আছে, দেখছি উল্কা থামে না। সাইডে গিয়ে কতক্ষণ পাথর মারামারি করলাম। একটু রাজনৈতিক জীবনের শুরু কিন্তু আমাদের ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস দিয়ে 62 সালে। এটা শুধু আমার ক্ষেত্রে সত্য না, তৎকালীন সময়ে যারা স্কুল ছাত্র ছিল তারা সবাই 62 আন্দোলনে অংশগ্রহণ করছে, কারণ তাদের অস্তিত্বের প্রশ্ন ছিল সেখানে। বাংলা বর্ণমালা পরিবর্তন, শিক্ষা গরিবদের হাতে থাকবে না। এরপরে 64 সালে সেটা হলো হামিদুর রহমান শিক্ষা কমিশন, ওই শরীফ কমিশনের রিপোর্টটাই ওখানে, ওটার বিরুদ্ধে আন্দোলন। আর 64 সালে তখন চট্টগ্রাম কলেজে আমি ওখানে যাই ছাত্রলীগ করতাম, এবং ছাত্রলীগের এস.এম. ইউসুফ ভাই ছিলেন অন্যতম নেতা। উনি একদিন আমাদের বললেন যে মাহফুজ, অনেক আন্দোলন তো করবা, কিচ্ছু হবে না, বাংলাদেশকে স্বাধীন করতে হবে। আমি থাকতাম, বাসা ছিল আমবাগান বিহারীদের এলাকায়। তো বিহারীদের দাপট দেখছি, তো ওরা আমাদের কিছু করে না, কিন্তু ওদের দাপটে তো ক্ষুব্ধ ছিলাম আগেই। এটা খুব সহজেই আমরা সবাই গ্রহণ করলাম। এরপর অবশ্য ইউসুফ ভাই স্বাধীনতার পক্ষে থাকে নাই, উনি 6 দফার পক্ষে চলে গেছে। স্বাধীনতাকে উনি পছন্দ করতেন না। আবার মুক্তিযুদ্ধে উনি জেলা বিএলএফ কমান্ডার ছিলেন। যাক, এরপরে তো পাকঘর যুদ্ধ হলো, তখন নর্মাল ক্লাস করতে। 66 সালে মেডিকেল কলেজে যখন ভর্তি হলাম, তখন 6 দফা দেওয়া হলো। এই 6 দফার পক্ষে সভা সমিতি করা হলো। 6 দফাটা পড়ে দেখলে দেখবা যে 6 দফার দাবিগুলো এমন, এটা কোনো ক্রমে পাকিস্তান মানবে না। কারণ 6 দফা মানা মানে পাকিস্তান তখন বোধহয় 5টা প্রদেশ ছিল, ভাগ হয়ে যাবে। তো 67 সালে একবার অ্যাডভোকেট আবুল কালাম আজাদ চট্টগ্রামের আর কাজী আরিফ আহমদ আমার বাসায় গেলেন, আমবাগানে, আমার বাবার বাসায় আর কি। মাহফুজ, তোমরা 6 দফা নিয়ে আন্দোলন করতেছ, ওইটা আমরা জানি। সমস্যা হলো 6 দফা পাকিস্তান মানবে না কখনো, এবং কোন অবস্থাতে শেখ মুজিবকে ক্ষমতা ছাড়বে না পাকিস্তান। কাজে তোমাদের স্বাধীনতা আন্দোলন করতে হবে। জিজ্ঞেস করলাম যে এটা নেতা কে? বলেন যে সিরাজ আলম খান প্রধান নেতা, আমি আছি, আর আব্দুর রাজ্জাক, ওই আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, 3 জন, আর কেউ নাই।
সবার উপরে বঙ্গবন্ধু, কারণ তখন আমরা বঙ্গবন্ধু ভক্ত। তো যাক, এরপরে 67 সাল থেকে কিন্তু আমরা তখন চট্টগ্রামে স্লোগান দিতে থাকলাম, আমি কে তুমি কে বাঙালি বাঙালি, আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমার বাড়ি তোমার বাড়ি গ্রাম বাংলার প্রতিবাড়ি, পিঞ্জিনা ঢাকা ঢাকা ঢাকা। এটা 68 সাল পর্যন্ত এই স্লোগানগুলো খুব জোরেই চললো। 68 সালে একটা নতুন স্লোগান যুক্ত হলো, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো এবং জয় বাংলা। এটা 68-69 সালের দিকে। আমরা আমি পাহাড়তলী ছাত্রলীগের সম্ভবত প্রথম সেক্রেটারি ছিলাম 66 সালের পরে। এই পাহাড়তলী ছাত্রলীগ ওখানে প্রায় 35টা কমিটি করছি আমরা। তার ভিতর গার্লস কলেজ, চিটাং পলিটেকনিক, পাহাড়তলী কলেজ ছিল একটা। আগ্রাবাদে একই অবস্থা। আগ্রাবাদেও ওই যে আমার দেশ তোমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ স্লোগানে ওখানে তোহা গাজী ছিলেন, শফিউল্লাহ ছিলেন, আরো অনেকে ছিলেন ওখানে। এইভাবে আবার জামাল খানে, আজম সাদেক, তারা বন্দরে নূর মোহাম্মদ, অর্থাৎ চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে স্থানে স্বাধীনতার পক্ষে ছাত্রলীগের কমিটিগুলো স্বাধীনতার পক্ষে কাজ শুরু করলো। 69-এর গণ অভ্যুত্থানে তো সর্বদলীয় গণ অভ্যুত্থান, সেখানে ছাত্রদের ভিতরে আমরা খুব জোরসে এই স্লোগানগুলো দিতাম, জয় বাংলা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এইভাবেই আসলে জনগণকে স্বাধীনতার পক্ষে জীবিত করা হয়েছে। যে 6 দফা, শুধু 6 দফা হলে হবে না, তার সাথে স্বাধীনতা লাগবে। এত ব্যাখ্যা তো আর করা যায় না তখন। এগুলো জাতীয়বাদী স্লোগানের মাহাত্ম্য, এইটা যে কেউ ধরবে। এইভাবে চলতে থাকলো। এর ভিতর আসলো 71 নির্বাচনে আমরা একইভাবে বক্তব্য দিয়ে সারা চট্টগ্রাম, আমি চট্টগ্রাম শহর চষে বেড়াইছি। এখানে একটা জিনিস বলতে হয়, আওয়ামী লীগের সিনিয়র নেতারা কিন্তু প্রকাশ্যে এই কথা বলতে পারতেন না, বললেই অ্যারেস্ট হয়ে যাবেন। যেন মিরেশ্বরের স্বাধীনতার কথা বলছে, উনি অ্যারেস্ট হয়ে গেছেন। এটা একটা কৌশলগত কারণে। আমাদেরকে চিনতো, কর্মীদেরকে চিনে, নেতাদের চিনে। কর্মীদের টুকায় বের করতে হয়। সম্ভবত পাকিস্তান ডিবি এত ছিল না, শক্তিশালী ছিল না। এইভাবে চট্টগ্রাম সমস্ত কলেজ, মেডিকেল কলেজ, গার্লস কলেজ, পলিটেকনিক, ওইদিকে কমার্স কলেজ, চিটাং কলেজ, এই জায়গাগুলোতে আমাদের অবস্থান শক্তিশালী হয়ে গেল, ছাত্রলীগের ভিতর অবস্থান। 69 সালে এসে একটা নতুন স্লোগান যুক্ত হলো, সেটা হলো ছাত্রলীগের আরেকটা গ্রুপ, তারা মানে যারা মনে করতো যে 6 দফাই শেষ কথা, তারা স্লোগান দিতে থাকলো, বাঁশের লাঠি তৈরি করো, পাতি বিপ্লবী খতম করো। এবং দেখলাম ইউসুফ ভাই, যিনি 64 সালে স্বাধীনতার কথা বলছেন, তিনি 69 সালে এসে ওই গ্রুপের নেতা হয়ে গেলেন। তারপরেও এটা মারপিট না, আলাদা আলাদা স্লোগান হল। 69-70 সালে সেই ডিভিশন সত্ত্বেও, গোটা বাংলাদেশ ব্যাপী ছাত্রলীগের এই ডিভিশন, এই বিভক্তি সত্ত্বেও, ছাত্র সংসদ নির্বাচনে হয়তো এই গ্রুপ নয়তো এই গ্রুপ, ছাত্রলীগ কিন্তু একটা পরিসংখ্যান দেখলাম, 143টা কলেজের ভিতর, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর 138টা শিক্ষা প্রতিষ্ঠানে জিতছে এই ডিভিশন সত্ত্বেও। অর্থাৎ রাজনৈতিকভাবে যদি দল বিভক্ত হয়, তাহলে এটা দলের শক্তি কমে না, আরো বাড়ে। এটা বোঝাতে আমি এই পরিসংখ্যানটা দিলাম, যদি সেটা রাজনৈতিকভাবে হয়। এরপরে 70 গেল, নির্বাচন গেল, 71 সালে শুরু হলো অসহযোগ আন্দোলন। 71 সালে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে একটা ট্রেনিং সেন্টার করলাম, একটা চট্টগ্রাম মেডিকেল কলেজ, একটা আমবাগান, একটা ইয়েতে, ওই যে চট্টগ্রাম আগ্রাবাদে একটা জাদুঘর আছে না, ওই জাদুঘর মাঠে। এইটা হলো ওই যে স্বাধীনতাপন্থী ছাত্রলীগের ট্রেনিং সেন্টার। আবার 6 দফাপন্থী ছাত্রলীগ, তারা কিন্তু ততক্ষণে স্বাধীনতার পক্ষে চলে আসছে। সেখানে ওদের ট্রেনিং সেন্টার ছিল ইয়েতে, সিটি কলেজে, কলেজের স্কুল মাঠে। ওরা ছাত্র ইউনিয়ন ট্রেনিং সেন্টার দিল এমএস স্কুল, এখন যেটা আইন কলেজ, সেখানে। যেটা বলতে যাচ্ছি যে মার্চ মাসে বিভিন্ন ছাত্র সংগঠন সশস্ত্র ট্রেনিং নেওয়া শুরু করছে। ওই ইউটিসি একটা কোর্স ছিল তখন কলেজে, ওখান থেকে রাইফেল নিয়ে, কাঠের রাইফেল বানিয়ে
আমরা সবাই কিন্তু তখন ট্রেনিং নেওয়া শুরু করলাম। এর ভিতর ৩রা মার্চ বাঙালি বিহারি দাঙ্গা হলো পাহাড়তলিতে। আমি তখন আমার বাসা আমবাগানে ছিলাম, ওদিকে কি হচ্ছে এইটা আর জানতে পারি নাই। পরে মেডিকেল কলেজে এসে দেখলাম প্রায় ১০০ ক্লাস এখানে আসছে, আমাদের ছেলেরা যে কিছু লোককে উদ্ধার করছে। তারপরে ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হারুন খুব সক্রিয় ছিল বাঙালিদের বাঁচানোর জন্য। মাস গেল, অসহযোগ আন্দোলন তো চলছেই। সবচেয়ে মজার ব্যাপার হলো যে স্লোগানগুলো আমরা ৬৭ সাল থেকে দিয়েছিলাম, এই স্লোগানগুলো ১লা মার্চ থেকে বাংলার জনগণ দেওয়া শুরু করলো। একটু যুক্ত হয়েছে ভুট্টোর পিছে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, জয় বাংলা, এই সমস্ত স্লোগানে কিন্তু মার্চের জনগণ দেওয়া শুরু করলো। আন্দরকিল্লা বন্দুকের দোকান ছিল, ওই জেলা আন্দরকিল্লা জেলা আওয়ামী লীগের অফিস ছিল ১২০ আন্দরকিল্লা, তার নিচেই একটা বন্দুকের দোকান ছিল। ওই দোকানটা লুট করলাম। একটা ভেন্টিলেটর ছিল, ভেন্টিলেটর দিয়ে আমি আর হারুন ভাই ঢুকলাম। ফাহিমউদ্দিন বাড়ি থেকে অস্ত্রগুলো নিয়ে, এই অস্ত্রগুলো আমরা বিভিন্ন জায়গায় রাখছি। মেইন স্টকটা ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজের সন্ধানীতে। তো ২৫শে মার্চ রাত্রে আমি তখন আন্দরকিল্লায়, ২৫শে মার্চ ২৬শে মার্চ ঘুরে করতেছি যে আমবাগানে কি করে যাওয়া যায়, মা বাবা ওখানে, তো কোনো দিক দিয়ে যেতে পারছি না। এর ভিতর মাইনুল ইসলাম বললো, তখন চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের জিএস ছাত্রলীগের, মাহফুজ রাত্রে পাঞ্জাবিরা আসছে, ওই যে বাঙালি সৈন্যরা ক্যান্টনমেন্ট থেকে লুকায় আসছিল অস্ত্রের জন্য। আমরা যে অস্ত্রগুলো লুট করছিলাম হলো .22 রাইফেল, .22 রিভলভার, গাদা বন্দুক। ওগুলো দেখে ওরা হাসতে হাসতে বলে এগুলোতে পাখি মারা যায়, যুদ্ধ করা যায় না, নেয় নেই। যাক, চলে গেলেন। ২৬ মার্চ সম্ভবত এই অস্ত্রগুলো নিয়েই আমরা ইয়েতে, ওই যে কাবলি বিল্ডিং, এখন যেটা একটা তহসিল অফিস আছে বোধহয়, বা ডিভিশনাল কমিশনার কি একটা কিছু আছে ওখানে, কাবলি বিল্ডিং আক্রমণ করলাম। এটা আরো কয়েকটা গ্রুপ আক্রমণ করছে। আক্রমণ কে মরছে না মরছে এটা তো জানার কথা না। ওখান থেকে ২৭শে মার্চ সকালবেলায় বোয়ালখালীর MNA ডাক্তার M A মান্নান আসলেন আমাদের মেডিকেল কলেজে, এসে বলে মাহফুজ তোরা চল, আল্লাহ বেকানা চল, বেতার যাই। তুমি আমাদের বেতারে নিয়ে গেলেন। যাওয়ার পথে ওখানে আমি ছিলাম, ডাক্তার ইউসুফ ছিলেন, ইঞ্জিনিয়ার আজিজ ছিলেন, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হারুন ছিলেন, আরেকজন ডাক্তার নামটা ভুলে গেছি ছিলেন, ডাক্তার শাহাবুদ্দিন। আমরা ওখানে যাওয়ার পথে ওই যে আমাদের কাছে যে .22 রাইফেল রিভলভার ছিল, ওগুলো আমাদের সাথে ছিল। পথ থেকে একজন টেকনিক্যাল মানুষকে সাথে করে নিয়ে ইয়েতে গেলাম, বেতারে গেলাম। উনি বেতার শুরু করলেন। আমি কোনোদিন নিউজ পড়ি নাই, সংবাদপত্র পাঠ এগুলা ছাত্রলীগের কাজ না, এগুলো ছাত্রলীগ তারা করে বা অন্য সংগঠন। তো আমাকে দিছে সংবাদ পাঠ করার জন্য। সংবাদ পাঠে তো স্ক্রিপ্ট লিখতে হয় না, ওইটাও নাই। কাজে এটাকে বলে তাৎক্ষণিক বক্তৃতা দেওয়া, বক্তৃতার মতো করে সংবাদ পাঠ করা। সেখানে একটু বেশি বাড়াবাড়ি করছিলাম। প্রথম সংবাদে বলে ফেললাম, এইমাত্র সংবাদ পাওয়া গেল টিক্কা খান সদল বলে নিহত হয়েছেন, বঙ্গবন্ধু ঢাকাতে নিরাপদে আছেন। তারপর আরো অনেক কিছু, এগুলো এখন শুনলে হাসি পায়, বক্তৃতা আর কি। এর ভিতর হঠাৎ করে হারুন ভাই দেখি টেলিফোনে কার সাথে খুব উত্তেজিত স্বরে কথা বলতেছে। তো এক পর্যায়ে টেলিফোন রেখে আমাদের কাছে আসলেন। আমি জিজ্ঞেস করলাম, হারুন ভাই কি হয়েছে? বলছে কোন এক জিয়া টেলিফোন করছে, আমরা কেন এখানে, ছাত্ররা ওখানে কি করো? ভাই তখন তো মেজর জিয়াকে চিনতাম না। ভাই এটা নিশ্চয়ই পাকিস্তান আর্মি হবে, এখানে থাকার দরকার, চলেন ভাগি। আমরা চলে আসলাম। বেতারের ব্যাপারে বলি, বেতারের প্রথম অধিবেশন হলো M A হান্নানের, দ্বিতীয় অধিবেশন হলো বেলাল মোহাম্মদ আবু হোসেন সন্দীপ তাদের, তৃতীয় অধিবেশন হলো রঙ্গলাল দেব চৌধুরী সিলেট বাড়ি একটা গায়ক, এটা রাত্রেই ছিল। চতুর্থ অধিবেশন হলো আমরা গেছিলাম মেডিকেল কলেজ থেকে, মেডিকেল কলেজ পলিটেকনিক এদের থেকে। আর পঞ্চম অধিবেশন হলো মেজর জিয়ার। মেজর জিয়া প্রথম নিজের নামে ঘোষণা করে ফেলছে। তারপর যখন আওয়ামী লীগ নেতারা বুঝাইছে, উনি আবার অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে আরেকটা ভাষণ দিচ্ছে। তার ভাষণটা কিন্তু জনগণকে অনুপ্রাণিত করছে, কারণ একজন সেনা মেজর
মুক্তিযুদ্ধের পক্ষে আছে, এটা এই মেসেজটা জনগণকে অনুপ্রাণিত করার মতো। এরপরে ওখান থেকে চলে গেলাম ইয়েতে, এই ওই যে ইঞ্জিনিয়ারিং কলেজে চুয়েটে, চুয়েট থেকে পটিয়া, পটিয়া থেকে খাল দিয়ে এসে ইয়েতে চলে গেলাম। এই আমার বাসা তো কি অবস্থা জানি, বিহির এলাকা, তো আমার এক বন্ধু ফহিমউদ্দিনের বাসায় গেলাম, যে শুনলাম আব্বা, তারপরে আম্মা, ভাই বোনদের নিয়ে, একটা ভাই ছিল আমার ছোট ভাই, ওকে রেখে বাকি সবাইকে নিয়ে চলে গেছে ময়মনসিংহ। আমাদের বাড়ি কিন্তু ময়মনসিংহ, পায়ে হেঁটে। তার গেছে তো গেছে, আমি আর কি করবো। তো ওখান থেকে আবার সরাইপাড়াতে গিয়ে ফয়েজ সহ 8-10 জন জোগাড় করলাম, জোগাড় করে চলে গেলাম 12 কুণ্ড পাহাড় দিয়ে। এগুলো কিন্তু সব হেঁটে। ফটিকছড়ি, রামগড়, রামগড়ে ছিলাম 7-8 দিন। এরপরে চলে গেলাম সাবরুম, সাবরুম থেকে হরিণা, হরিণার থেকে বগাফা ট্রেনিং সেন্টার হয়েছিল একটা, ওখানে 7 দিনের ট্রেনিং নিলাম। 7 দিনের ট্রেনিং নিয়ে তখন আমাদের কমান্ডার ছিল 1 নম্বর অঞ্চল অধিনায়ক মেজর জিয়া রহমান। তো উনি গ্রুপ করে আমাদের 5 জন না 6 জনকে শহরে পাঠিয়ে দিল। শহরে তখনও কিন্তু যুদ্ধ চলছে, এটা এপ্রিলের মাঝামাঝি সময় হবে। মানে এইদিকে সীতাকুণ্ডের দিকে পাকিস্তান বাহিনী, মিরেশ্বরের দিকে বাংলাদেশ বাহিনী, ওই যে ইপিআর, ইস্ট বেঙ্গলেরা। যুদ্ধ চলছে, তো ক্রস ফায়ারের ভিতর পড়ে যাবো এই আশঙ্কায় আবার ব্যাক করলাম। যাওয়ার সময় জনগণের একটা অংশগ্রহণ বলি, আমাদের ঘেরাও করছে পাবলিক, এরা নিশ্চয় রাজাকার হবে, কারণ এত তাড়াতাড়ি রাইফেল নিয়ে 5টা ছেলে কি করে। অনেকক্ষণ বুঝাবার চেষ্টা করলাম, তবে আমরা রাখান না, কোনো মতেই বুঝে না। শেষে অ্যালার্ট করলাম যে রাইফেল কক করে রাখো, লাগলে তো গুলি করতেই হবে। শেষমেশ বললাম যে চলেন শুভপুরে, ওখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ইপিআর এর লোকজন আছে, ওখানে যাই। ওখানে গিয়ে যদি ওরা বলে যে আমরা রাজাকার, মেরে ফেলবেন। তো যাক, ওখানে যাওয়ার পরে আমাদের কপাল ভালো, এটা হঠাৎ দেখি দূর থেকে জিয়া রহমান চিৎকার করে উঠছে, এই মাহফুজ তুমি এখানে কেন, তোমার তো শহরে থাকার কথা। যাক, ওরা টের পাইলো, চলে আসলো। এখানে মেজর জিয়াকে একটা ধন্যবাদ দিতে, এই কারণে অসংখ্য গ্রুপ উনি পাঠাইছেন। এই গ্রুপ কমান্ডারদের নাম সহ মনে রাখা, এটা আমি পারবো না, বাট হি ডিড ইট। যাক, আমাদের বসায় দিল ওখানে। তখন ইয়েতে ডিফেন্স ছিল, কোথায়, সুবুর ব্রিজের নিচে কিন্তু ডিফেন্স ছিল বাঙালিদের। এরপরে একদিন থাকার পর দেখলাম আর্মিদের সাথে থাকা আমাদের কাছে অস্বস্তিকর মনে হয়েছে। চলে গেলাম আবার সেই হরিণা হয়ে রামগড়। রামগড়ে কিন্তু তখনও ডিফেন্সে আছে মেজর শওকত। হঠাৎ করে, এইটা হবে এপ্রিলের একদম শেষ দিকে, 1 মেতে, এই তারিখটা আমি মনে করছি পরে দেখি আর কি, তারিখ তো মনে থাকার কথা না। 1 মেতে পাকিস্তান আর্মি রামগড় আক্রমণ করলো। তো মেজর শওকত আমাকে ডিফেন্স দিল, আমাকে না, আরো 15-16 জনকে একটা পুকুরের ভিতর। ওখান থেকে কতক্ষণ এলএমজি চালাইতেছি। চালানোর এক পর্যায়ে আমাদের এক যোদ্ধা বলতেছে, মাহফুজ ভাই, আপনি তো যুদ্ধ করতেছেন, আমরা তো করতেছি, কেউ তো নাই মাঠে। অর্থাৎ উইথড্রল সিগন্যালস দিছে যে হয়তো আমরা শুনি নাই, অথবা আমাদের এই ইয়েটা দেয় নাই, সিগন্যালটা দেয় নাই। দ্রুত নদীর, ওই ফেনী নদী পারে, ওই পারে চলে গেছি। চলে পৌঁছার সাথে সাথে দেখলাম যে পাকিস্তানের ট্রেসার বুলেট মারতেছে দিনেই। অর্থাৎ এইটা একটা ওয়ার্নিং দিল যে আর কি আমরা দখল করলাম। এরপরে ওখান থেকে চলে গেলাম আবার হরিণা, হরিণার থেকে আগরতলা, আগরতলা থেকে তান্দুয়া প্রশিক্ষণ ক্যাম্প, বিএলএফ এর প্রশিক্ষণ ক্যাম্প। ওখানে প্রথম বেস হিসেবে আমরা গেলাম। ওখান থেকে ট্রেনিং নিয়ে প্রায় 1 মাস 1.5 মাস হবে, আবার একটা গ্রুপ নিয়ে চট্টগ্রাম শহরে ঢুকলাম। আমরা একসাথে 3টা গ্রুপ ঢুকছিলাম বিএলএফ এর। বিএলএফ মানে বাংলাদেশের লিবারেশন ফোর্স, KC-1, KC-2, KC-3, কর্ণফুলী কন্টিনজেন্ট 1, 2, 3। KC-1 এর অধিনায়ক ছিলেন ডাক্তার মাহবুবুর রহমান, ডিপটি ছিলেন সম্ভবত ডাক্তার জাফরুল্লাহ। KC-2 অধিনায়ক ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হারুন, ডিপটি ছিলেন রবিউল হোসেন কোচি। আমি ছিলাম KC-3 কমান্ডার, ডিপটি কমান্ডার ছিলেন আনোয়ারুল আজিম। আমরা এই 3টা গ্রুপ প্রথম ঢুকলাম।
আমরা আসার পথে অনেক বিপদ, একটা বিপদের কথা বলি, মানে যেটাতে আমার মৃত্যু নিশ্চিত ছিল সেটা কিন্তু পাঞ্জাবিদের না, আমাদের অমল মিত্র ছিল কেসি ট্রুর সদস্য। তো ও রাইফেল এলএমজি ফুল থ্রুতে পরিষ্কার করছে আর কি, হঠাৎ দেখে একটা গুলি আমার একদম কান বরাবর চলে গেছে। মানে গুলিটা যদি আর 2 ইঞ্চি এদিকে হইতো তাহলে বুক বরাবর 3 জন মারা যেতাম। তো অমলকে জিজ্ঞেস করলাম যে আজকে তো মারা যেতাম, কে মারা যাইবেন, ট্রেডিং এরিয়া, আমি ফাঁকা জায়গা দিয়ে গুলি করছি, তখন মারা যাইতেন। যাক, বেঁচে গেলাম। আমরা আসলাম, আসার পরে এখানে হচ্ছে যে আমরা সরাইপাড়া, উত্তর কাঠতলী, উত্তর পাহাড়তলী, দক্ষিণ কাঠতলী এই বেল্টে আশ্রয় নিয়েছি। এখানে আশ্রয় নেওয়ার সুবিধা ছিল, ওই যে আমি স্বাধীনতাপন্থী ছাত্রলীগের কর্মী ছিলাম, ওটা ছিল স্বাধীনতাপন্থী ছাত্রলীগের একটা বেল্ট, সহজে এখানে আশ্রয় পাওয়া গেছে। হারুন ভাই এবং অন্যান্য গ্রুপগুলো মৌলভী শহীদের কাস্টডিতে চলে গেল। কাজেই মুক্তিযুদ্ধে মৌলভী শহীদের অবদান এটা অবিস্মরণীয় অবদান। তো যাক, ওখানে থাকলাম, থেকে আমরা প্রথম শেল্টার গুলো ঠিক করলাম। আমাদের শেল্টার পাহাড়তলী ছিল, মুঘলটুলি ছিল, আগ্রাবাদ ছিল, বন্দর ছিল, বাকুলিয়া ছিল, চকবাজার ছিল, এদিকে ওই যে কি বলে চকবাজারের পরে বাদুরতলা ছিল, জামাল খান ছিল, 2টা। আমাদের শেল্টার মানে ওইটা আবার ট্রেনিং ক্যাম্প আর কি। এইভাবে শহর বিস্তৃত আমি পারছি কেন, ওই যে বললাম স্বাধীনতাপন্থী ছাত্রলীগের শহর ছাত্রলীগের কর্মী ছিলাম, সমস্ত শহরব্যাপী কাজ করতাম। যারা শহরে স্বাধীনতাপন্থী ছাত্রলীগ করছে সবাইকে এই কাজে ভিড়ানো হয়েছে এবং ক্যাম্প করে করে ট্রেনিং দেওয়া হয়েছে। একটা ক্যাম্প ছিল পাঞ্জাবি লেনে, যেখানে শহীদ লেন বলি আমরা, বীরদের আড্ডাস্থলে একটা ক্যাম্প ছিল, সরাইপাড়া ক্যাম্প ছিল। যাক, ওখানে অস্ত্র রাখা হইতো আর গেরিলা ট্রেনিং দেওয়া হতো। গেরিলা ট্রেনিং এ নট নেসেসারি রাইফেল ট্রেনিং দিতে হবে কোনো কথা নেই, মূলত এক্সপ্লোসিভ গ্রেনেড, অর্থাৎ ঘরের ভিতরে 2টো ট্রেনিং দেওয়া যায়। এইভাবে ট্রেনিং এর পাশাপাশি আমরা করলাম কি, সরকারি কিছু স্থাপনা, বিশেষ করে যে বিদ্যুতের যে ইলেকট্রিক ট্রান্সফরমার আছে ওইটা হলো ইজি টার্গেট, ওইগুলা, তারপর পেট্রোল পাম্প আর বিদ্যুৎ স্টেশন, এইগুলো আমাদের টার্গেটে পরিণত হলো। একটা জিনিস মনে রাখতে হবে, গেরিলা যুদ্ধের নিয়ম হলো হিট অ্যান্ড রান আর গ্রেনেড ছোড়া, মারো পালিয়ে যাও, এর বেশি কিছু দরকার নেই, কজন মূল্য কি মূল্য তোমার জানার দরকার নেই। এইভাবে চট্টগ্রাম শহরের সেই গোটা শহর ব্যাপী মানে একটা বা 2টা এক্সপ্লোশন আমাদের গ্রুপে করতো। আবার রিপিট করছে, আমাদের গ্রুপে করতো, আমি না। কারণ অনেক সময় বলা হয় আপনি কমান্ডার সাহেব কয়টা অপারেশন করছেন, কমান্ডারদের কাজ অপারেশন করা না, করানো। এবং আমাদের গ্রুপ এটা সাকসেসফুলি করছে বলতে পারবো আমরা। এরপরে হঠাৎ করে, আচ্ছা, আমরা তখন কিন্তু আমাদের যৌথ নেতৃত্ব দিছি মৌলভী শহীদকে। 2টা গ্রুপ করতাম, আমি করতাম স্বাধীনতা পদ্ধতি সদা। মুক্তিযুদ্ধের সময় এই গ্রুপিংটা আসলে খুব একটা কাজ করে নাই, আমরাই ওনাকে শহর কমান্ডের দায়িত্ব দিছি। পরে ইঞ্জিনিয়ার আফসারউদ্দিন আসলেন, পরে এমপি চন্দনের বাড়ি, উনি অফিসিয়াল কমান্ড নিয়ে আসলেন। আসার পরে ওনাকে কমান্ডার আর মৌলভী শহীদকে ডেপুটি কমান্ডার করে আমি, কাটলি শাহাবুদ্দিন, তারপরে ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হারুন, ডাক্তার জাফরুল্লাহ, এদেরকে নিয়ে একটা হাই কমান্ড করা হয়েছে, জাস্ট টু কোঅর্ডিনেট। হাই কমান্ড মানে আমাদের নির্দেশে যে যুদ্ধ হবে তা না, কোঅর্ডিনেট করার জন্য কে কোন জায়গায় যুদ্ধ করবে। যেমন আমি একটা জায়গায় অপারেশন করতে যাব, এটা যাতে আরেক গ্রুপ না যায়, যাতে সেম সাইড না হয়, এই জন্য এই কোঅর্ডিনেশনটা করা হতো ওখান থেকে। এই যৌথ গ্রুপের আমার মনে হয় বাংলাদেশে আর কোথাও হয় না একটা অপারেশন একই সময়ে একই দিনে একসাথে আমরা 100টা অপারেশন টার্গেট করছি। এই টার্গেটটা হলো গোটা টাউন, তখন টাউন মানে এই সুরসাকর নেতৃত্বে শুরু করে আমিনজুর মিল, শহর, বন্দর, সব জায়গায়। এটা একসাথে করার একটা হলো যে ওদের ভয় দেখানোর আরেকটা কারণ ছিল, ইন্টারনাল একটা কারণ ছিল, আমরা প্রচুর লোককে ট্রেনিং দিছি। এখন হারুন ভাই ওনারও ট্রেনিং দিচ্ছেন, সব গ্রুপে কিন্তু ট্রেনিং দিছে।
একদিন এসে বলতেছে মাহমুদ ভাই থাকা যাচ্ছে না। কি হয়েছে? ওই দিন ওই লোকাল একটা গ্রুপের কাছে গেছি, বুঝছো ওটা আর না ট্রেনিং দিয়ে এখন অপরাধ কিনে না খরচ কি খাইছে তোরা, গালালি করতেছে। অর্থাৎ স্থানীয়ভাবে ট্রেনিং প্রাপ্তরা একটা অপারেশনে যাওয়ার জন্য তাদের যে আকুতি, এটা আমার গ্রুপে হয়েছে। তো আমার গ্রুপ ভদ্রভাবে বলতো, এখানে হচ্ছে কি আমরা প্রায় 450 মুক্তিযোদ্ধাকে এঙ্গেজ করতে পারছি। একজন ভারতীয় ট্রেনিং প্রাপ্ত, 3জন হলো লোকাল ট্রেন্ড। এইভাবে শুধুমাত্র পাঁচলাইশে শহীদ মোহাম্মদ ইমরান, আমাদের একজন কমান্ডার বিএলএফ এর, উনি ধরা পড়ে যাওয়াতে ওখানে বোধহয় 10-12টা অপারেশন হয়, আর গোটা টাউনে একই সময়ে একই দিনে এই অপারেশনগুলো করা হয়েছে। আরো অনেক অপারেশন আছে, যেমন আগ্রাবাদ হোটেল অপারেশন, এরপরে হারুন ভাইদের ওই যে আমেরিকান এক্সপ্রেস অপারেশন, যৌথ অপারেশন ছিল ওই দেওয়ানহাটের কি বলে ওই যে আগুন নিভাই যায় আর কি, দমকল যে অফিসটা আছে ওই অপারেশন, এই জাতীয় অনেক অপারেশন আছে। প্রতিনিয়ত একটা দুইটা করে অপারেশন কিন্তু চলতো। তো এইভাবেই আমরা, এইটা অপারেশনটা হলো সম্ভবত ডিসেম্বরের 1 তারিখ ফাইনাল অপারেশন যেটা হয়েছে। 3 তারিখে 2 তারিখে বা 3 তারিখ সকালে শুনলাম যে এটা ইয়ে করবে, ওই আমরা যে এলাকায় থাকি, আমি তখন ছিলাম ঈদগাহ এলাকার দিকে, এলাকাকে কর্ডন করবে, চিরুনি অভিযান চলবে। তা আমি আর আমার বন্ধু আব্দুল আজিজ খান আমরা যাই, আগ্রাবাদে একটা বড় ড্রেন আছে, কিন্তু ওই ড্রেনে যায় নাক ডুবায় বসে আছি। হঠাৎ দেখি 3 তারিখে প্লেন উঠতেছে। আমি আজিজ খানকে বললাম যদি এলএনজি একটা নিয়ে আসতাম অন্তত গুলি হলে করতে পারতাম, সারা ভয়ে পালায় যেত। বলছি যে আমি তখনও জানি না, বা আমরা কেউই জানে না যে এটা বাংলাদেশ এবং ভারতীয় উদ্যোগে, যৌথ বাহিনীর উদ্যোগে, এটা আমাদেরই প্লেন। কপাল ভালো যদি এলএনজি থাকতো আমি হয়তো ফায়ার করতাম, লাগতো না লাগতো না তো ভয় পেত। অর্থাৎ ভারতে কি হচ্ছে আমরা জানি না। 16 তারিখ দেশ স্বাধীন হবে, হারাম আমরা জানি না, একদম জানি না। কমিউনিকেশন হয়তো গ্যাপ ছিল। তো যাক, এরপরে আমরা, আমাদের খুব একটা বড় অপারেশন হয় নাই, কারণ প্লেন যখন উঠছে আন্দাজ করতেছি সামথিং গোয়িং অন। এটা হলো একটা দুর্ঘটনা, একটা বললাম না। এইভাবেই 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলো। আমি অনেক কিছু সংক্ষেপ করার জন্য বাদ দিয়ে যাচ্ছি। 17 তারিখ মেজর রফিক সার্কিট হাউসে পতাকা উত্তোলন করলো বাংলাদেশে। আমরা তখন আবার বেতার কেন্দ্রে গেছি, সেটা ইঞ্জিনিয়ার আফসার, আমি, হারিসদা, মনিরুল খান বাদল, ইঞ্জিনিয়ার হারুন, আমরা যাই সেখানে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে সেটা ঘোষণা করছে এবং একটা মোনাজাত টাইপের করছিলাম। আপাতত মুক্তিযুদ্ধের ঘটনা বলি, আরো অনেক কিছু বাদ গেছে। আমি বলছি এখানে এটা 100 ভাগের 1 ভাগ বলছি বুঝাইতে। গেরিলা যুদ্ধের কাজ ছিল নিজের পক্ষের জনগণের সাহসটা বাড়ানো এবং বিপরীত পক্ষের সাহসটা একেবারে মনোবল নিচের দিকে নামানো। আমরা এটা অত্যন্ত সফলতার সাথে করছি। আর আমাদের আরেকটা কাজ ছিল, আমরা একটা পত্রিকা বের করতাম। ওই ডাক্তার আফসরুল আমিন, এরপরে ডাক্তার জাহাঙ্গীর কবির, ডাক্তার হুমায়ুন, ডাক্তার বিশ্বনাথ, এদেরকে দায়িত্ব দেওয়া ছিল একটা পত্রিকা বের করার। আমরা বোধহয় 3টে ইস্যু বের করতে পারছিলাম স্বাধীনতা নাম দিয়ে। পরে তো দেশ স্বাধীন হয়ে গেল।